হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সকলকে স্বাগত জানাই আজকে জব আপডেট ক্লাসে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আজ আমি তোমাদের কর্মসংস্থান পেপারের আরও একটা গুরুত্বপূর্ণ জব আপডেট ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যেখানে অনেক চাকরির খবর আছে। তোমরা নিশ্চয়ই সেটা দেখতেও পাচ্ছ আপাতত ওপরে। আমি তোমাদের যত ডিটেলস আছে সেগুলো আস্তে আস্তে বলবো, তবে হ্যাঁ, যেগুলো দরকার সেগুলোই বলবো, ঠিক আছে? আর যারা ভিডিওতে প্রবেশ করে গেছো তারা অবশ্যই থাকো, দেখো, অনেক ভালো ভালো তোমাদের জিনিস দেখাবো। আর শেষে যদি তোমাদের দেখি যে যেমনি কর্মসংস্থান পেপারে আমি প্রত্যেক পেপারেই পড়ে দিই, যদি দেখি যে যে বিভিন্ন প্রশ্ন দিয়েছে তোমাদের এক্সাম রিলেটেড, আমি সেখান থেকে বিশেষ করে জিকেটা করিয়ে দেবো। ম্যাথ, রিজনিং এগুলো তো করানো সম্ভব নয়, যেহেতু সাইডে জায়গা থাকে না আর ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে? তাই আমি তোমাদের আসল জিনিসটা জিকেটা আলোচনা করে দেবো, যদি দেখি যে ভিডিওটা খুব না বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমেই দেখো খুব ভালো একটা জিনিস। দেখো, আমরা চলো আগে এইখান থেকে শুরু করি। দেখো রেলে কি বলেছে, দেখো রেলে কি বলেছে। রেলে 434 জন প্যারামেডিক্যাল পদে চাকরি, ঠিক আছে? রেলে 434 জন প্যারামেডিক্যাল পদে চাকরি। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর। এরপরে সেকেন্ড পাতায় বলেছে যখন যাব আমরা এই সম্বন্ধে জানব, ঠিক আছে? যে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এইসব সমস্ত কিছু আমরা জানবো ধৈর্য সহকারে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলবো, ঠিক আছে? তারপর দেখো স্কুলে কি বলেছে। দেখো 8000 গ্রুপ ডি ক্লার্ক আর লাইব্রেরিয়ান। এটা তোমরা প্রত্যেকেই জানতে যে এটার পরীক্ষা খুবই তাড়াতাড়ি হবে আর ফর্ম ফিল আপও খুবই তাড়াতাড়ি হবে, ঠিক আছে? চলো, এটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর সম্পর্কে আরও যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। চলো দেখো কি বলেছে। পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনারের কি বলেছে, রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি আর লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য বলেছে কি, দেখো 8ই আগস্ট গেজেটে বিজ্ঞপ্তি, এটা তোমাদের নম্বর দিয়ে দিয়েছে, বাট এটা কোনো দরকার নেই আমাদের অত কিছু জেনে। এইসব বলেছে কোন পদের কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। তাহলে দেখো গ্রুপ ডি, প্রথমে আমরা গ্রুপ ডি সম্পর্কে জানবো। বলে দিয়েছি কি, দেখো কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ বা সংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে 8 ক্লাস পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বুঝেছে তো, যে 8 পাস হলে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাশেরা তো আবেদন যোগ্যই, মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারবে। কি বলেছে, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তারপরে ক্লার্ক পোস্টের জন্য, আচ্ছা ক্লার্ক পোস্টের জন্য তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা কত দেখি। দেখো মাধ্যমিক, স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্সে পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাস যোগ্য হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে সব ক্ষেত্রেই তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বাদ বাকিটা আমরা 11 পাতায় যে এর সম্বন্ধে পড়বো। আগে আমরা সবার প্রথমে এই ফ্রন্টে কী কী চাকরির খবর আছে সেটা এক নজরে আমরা দেখে নিই, ঠিক আছে? বাদ বাকি সব ভেতরে যেয়ে পড়বো। তারপর দেখ এখানে বলেছে কি, স্বাস্থ্য দপ্তরে 2436 জন জিএম নার্স, মানে তোমরা জানো জিএনএম কোর্সে তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক বছরই আমাদের রাজ্যে পরীক্ষা হয়। তবে গত 2 বছর ধরে হয়তো পরীক্ষা হচ্ছিল না জিএনএমের, 1 বছর মিনিমাম। কিন্তু দেখো আবার তোমাদের দেখো জিএনএমের জন্য আবার স্বাস্থ্য দপ্তর দিয়ে নিয়োগের নোটিফিকেশান এসেছে যে কতজন নেওয়া হবে, 2436 জন, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের স্টাফ নার্স গ্রেড, ঠিক আছে, জিএনএম পদে 2436 জন ছেলেমেয়ে নিচ্ছে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, কি বলেছে, মিডওয়াইফারি জিএনএম, ঠিক আছে, কোর্স পাস বা বেসিক বিএসসি নার্সিং কোর্স। বাদ বাকিটা আমরা পরের পাতায় যখন 6 নম্বর পাতায় যাব পড়ব। তারপরে দেখো এটাও বলেছে 2582 বিএসসি নার্স, ঠিক আছে, এখানেও আমরা দেখো 6 নম্বর পাতায় যেয়ে পড়বো। তারপরে দেখো কি বলেছে, অ্যাকচুয়ালি টোটাল দেখো বলেছে স্বাস্থ্য দপ্তরে 5368 নার্স ফার্মাসিস্ট। তারপর দেখো এখানে 350 কি বলেছে, ফার্মাসিস্ট 350 জন পদে নিচ্ছে ফার্মাসিস্ট, যেমনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা অঙ্ক বিষয়ে উচ্চ মাধ্যমিক পাসরাই
ফার্মাসিস্টের জন্য আবেদনযোগ্য করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস ফার্মাসিস্টের জন্য আবেদনযোগ্য। কারা কারা আবেদন করতে পারবে? যারা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি বা অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ঠিক আছে। এরপর দেখো আমরা স্টেট ব্যাংকেরটা দেখি। স্টেট ব্যাংকে 6589টা ক্লার্ক নিচ্ছে। আর আমরা প্রত্যেকেরই ব্যাংকের এক্সাম দিতে গেলে গ্র্যাজুয়েট পাস অবশ্যই হতে হবে, ঠিক আছে। চলো আমরা শেষে যেয়ে দেখবো। দেখো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন বলে দিয়েছে। এছাড়াও বলেছে যারা ডিগ্রি কোর্সে ফাইনাল কোর্সের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনযোগ্য, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলেছে, বলেছে কি ব্যাংকে 250 অফিসার, ঠিক আছে। সবগুলো আমরা দেখবো আস্তে আস্তে। চলো আগে প্রথম পেজটা ভালো করে একটু দেখে নিই। দেখো আর কি বলেছে এখানে, দেখো দেখো তেমন কিছু নেই আর তলার দিকে, আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 2 বীমা সংস্থায় 1050 অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করছে, তোমরা এগুলো একটু দেখে নিও নিজেরা। আর আমি শিক্ষাগত যোগ্যতাটা বলে দিচ্ছি তোমাদের। দেখো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আর এখানে দেখো তলার দিকে আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ঠিক আছে। 750 অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, ঠিক আছে। ব্যাংকের জিনিস তো, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে এই অ্যাপ্রেন্টিসের জন্য। চলো এবার আমরা পরের পাতায় যাই। দেখো তোমাদের আমি প্রত্যেকবারই এই জায়গাটায়, এই ছোট্ট একটু জায়গাটায় অনেক ধরনের তোমাদের জবের কথা বলা হয়ে থাকে এখানে। তবে আমি তোমাদের সতর্কভাবে একটা কথাই বলি, আমি নিজেও সতর্কভাবে বলি, তোমাদেরও সতর্কভাবে সেটা করতে বলি, যে এখানে যা এই আর্জেন্ট ভ্যাকান্সি এইগুলো সব দেখাচ্ছে, তোমরা এগুলো যাচাই করে তবেই অ্যাপ্লাই করবে। আর টাকা চেলে কেউ দেবে না, ঠিক আছে, মনে থাকবে, ঠিক আছে। এটা তোমরা দেখে নিতে পারো, আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে। দেখো বেশি বড় করবো না, আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো দেখো আমরা স্কুল সার্ভিসের যে ক্লার্ক পদের, গ্রুপ ডি পদের, লাইব্রেরিয়ান পদের যে আমরা নোটিফিকেশানটা পড়ছিলাম, মানে ডিটেলসটা, সেটাই আমরা আবার পড়ব, ঠিক আছে। দেখো কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখাতে হবে। যারা কম্পিউটার টাইপিং জানে না তারা দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারে। মানে তোমরা যারা টাইপিং এখনও জানো না, তোমরা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে পারো, করে তোমরা এটা তাড়াতাড়ি শিখে নিও, এটাই তারা বলে দিয়েছে, ঠিক আছে। দেখো তারপর লাইব্রেরিয়ান পদে বলেছে কি আর্টস, সায়েন্স, কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হলে তারাই আবেদন করতে পারবে। ডিগ্রি কোর্স বা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হতে হবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট, ডাকযোগে। তারপর বলেছে কি করেসপন্ডেন্স কোর্সের মাধ্যমে, ঠিক আছে। বয়স দেখো কি বলেছে 1/1/2025 মাধ্যমে 20 থেকে 40 বছরের মধ্যে। আর বাদ বাকি তো তোমরা জানো তপশিলিরা, ওবিসিরা কেমন ছাড় পায়, সেটা তো পাবেই, ঠিক আছে। তারপর দেখো কাজ করতে হবে মূলত বলে দিয়েছে বাংলার মাধ্যমে, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সান্তার, তেলেগু, উর্দু এইসব মাধ্যমে, ঠিক আছে, স্কুলে দরখাস্ত করবেন। এবার প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা সেই ভাষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে, ঠিক আছে। তারপর চলো আর কি বলেছে দেখি। এছাড়া পরেরটা দেখি, চলো গ্রুপ ডিতে কি বলেছে দেখি। দেখো গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বর পরীক্ষা হবে, ঠিক আছে, গ্রুপ ডি পদের জন্য।
এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বর, এবং কি বলেছে দেখো, অভিজ্ঞতার জন্য 5 নম্বর আর ওরাল ইন্টারভিউর জন্য 5 নম্বর থাকবে। ঠিক আছে, 40 নম্বরের লিখিত পরীক্ষার অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। কি কি থাকবে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। ঠিক আছে, এবার দেখো ক্লার্ক পদের জন্য, ক্লার্ক পদের জন্য কি কি বলেছে চলো দেখি। দেখো ক্লার্কের জন্য বলেছে 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। তারপরে দেখো একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ওরাল ইন্টারভিউতে থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট 15 নম্বরের থাকবে, 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, ঠিক আছে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, যেমনি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ 15 নম্বরের থাকবে। হ্যাঁ, আর খুব সহজ প্রশ্ন হয়, অ্যারিথমেটিক থাকবে 15 নম্বরে। তারপরে বলেছে কি একাডেমিক স্কোর 10 নম্বর দেওয়া হবে। ঠিক আছে, তারপরে বলছে মাধ্যমিকে প্রথম বিভাগে পাস হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগে পাস হলে 8 নম্বর, আর তৃতীয় বিভাগে পাস হলে 6 নম্বর দেওয়া হবে। এটা বলে দিয়েছে আগে। ঠিক আছে, তারপর হচ্ছে এই পদের বেলায় উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না, বলেই দিয়েছে। ঠিক আছে, তাহলে লাইব্রেরিয়ানের জন্য কি কি লাগবে আমাদের সেটা আমরা দেখে নিই চলো। দেখো লাইব্রেরিয়ান পদের বেলায় 100 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 75 নম্বর, পেশাগত যোগ্যতায় 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, আর ওরাল ইন্টারভিউর জন্য 10 নম্বর। কি কি দেখো, পেশাগত যোগ্যতায় 10 নম্বর দেওয়া হবে, অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য থাকবে 6 নম্বর, প্রথম বিভাগে পাস করলে 6 নম্বর, দ্বিতীয় বিভাগে পাস করলে, চলো সেগুলো দেখছি আমরা। দেখো পার্স কোর্সের গ্র্যাজুয়েট নম্বর, গ্র্যাজুয়েট হলে 4 নম্বর দেবে। এছাড়াও নানা রকম জিনিস বলেছে, দেখো যেগুলো দরকার নেই সেগুলো তোমরা এগুলো দেখে নিতে পারো। দেখো ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোর পাওয়া নম্বর, অভিজ্ঞতার নম্বর, দেখি মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। এগুলো নানা ধরনের জিনিস বলেছে, বাট তোমরা এইটুখানি জেনে রেখেছো যে দেখো এখানে বলেও দিয়েছে। দেখো ক্লার্ক পদে 100 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 60 নম্বরের, একাডেমিক স্কোর 10 নম্বরের, অভিজ্ঞতা 5 নম্বরের। ঠিক আছে, আর বাদ বাকি দেখো 1 বছরের অভিজ্ঞতার জন্য 1 নম্বর ধরে, ওরাল ইন্টারভিউ 10 নম্বর দেয়, কম্পিউটার টাইপিং 15 নম্বরে, আর গ্রুপ ডি 50 নম্বরের পরীক্ষা হতে হবে, লিখিত পরীক্ষা 40 নম্বরের, অভিজ্ঞতা 5 নম্বর, ওরাল ইন্টারভিউ 5 নম্বর। লাইব্রেরিয়ান পদে 100 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 75, পেশাগত যোগ্যতা 10 নম্বর, অভিজ্ঞতা 5 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর। এইটুকুনি জানলেই যথেষ্ট। ঠিক আছে, আর তোমরা একটু এটা দেখে রাখো, তোমাদের কাজে লাগবে এটা। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন দরখাস্ত চলছে, মানে যেসব, ঠিক আছে, সামনে চাকরির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরাবে, তাদের জন্য দরখাস্ত দিতে হয় তো অনলাইনে, তাই কোন কোন চাকরির জন্য দরখাস্ত চলছে তোমরা এটা দেখে নাও একবার। আমি কিছু বলছি না, তোমরা একটু নিজেরা একটু দেখে নাও। ঠিক আছে, নজরে দেখো। দেখেছো তো ভালো করে? যেখানে অসুবিধা হবে একটু স্টপ করে দেখে নেবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব অন্য একটা জিনিস। দেখো এটা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা হবে, তার জন্য এখানে সমস্ত কিছু কর্মসংস্থান তুলে ধরেছে তোমাদের সামনে, তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে, দেখে নাও। আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো এটা। চলো আরও দেখি কী কী আছে। দেখো শিক্ষক ও শিক্ষিকার পরীক্ষার গাইড,
স্কুল সার্ভিসের সেকেন্ড SLSTর মাধ্যমে নব ইতিহাসের বিষয়ে তোমাদের সম্ভাব্য প্রশ্নোত্তর কিছু করেছে। ওনার নাম হচ্ছে দীপঙ্কর ঘোষ, অধ্যাপক ইনি ডক্টর ও স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপক দীপঙ্কর ঘোষ। ঠিক আছে, তোমাদের জন্য কিছু প্রশ্ন সেট তৈরি করেছে। চলো আমি একটু তোমাদের আজকে এটা একটু আলোচনা করে দিই। দেখো বলেছি কি, 1 নম্বর বলেছি কি, পরিণত হরপ্পা সভ্যতা বিকশিত হয় আনুমানিক কোন সময়? তোমরা যারা জানো অবশ্যই তাড়াতাড়ি, আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, পরিণত হরপ্পা সভ্যতা বিকশিত হয় আনুমানিক কোন সময়ে? দেখো এটা হয়ে যাবে 1-এর অপশান সি, 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। মেসোপটেমিয়া লিপিতে মেলুহা, আচ্ছা মেলুহা বলতে কি বোঝাতো বলো তো? বলো, মেলুহা বলতে বোঝাতো কি? নিম্ন সিন্ধু অঞ্চল, নিম্ন সিন্ধু অঞ্চলকে বোঝাতো। তারপরে দেখো 3 নম্বর বলেছে দা সরস্বতী ফ্লোস অন গ্রন্থটি রচয়িতাকে। দা সরস্বতী ফ্লোস অন গ্রন্থটি রচয়িতাকে, তিনি কী হবে? সি, বিবি লাল, বিবি লাল। তারপরে দেখো কি বলেছে 4 নম্বর, হরপ্পা সংস্কৃতি ধ্বংস হওয়ার জন্য আর্য আক্রমণের তত্ত্ব কে উত্থাপন করেছিলেন? দেখো হরপ্পা সংস্কৃতি ধ্বংস হওয়ার জন্য আর্য আক্রমণের তত্ত্ব কে উত্থাপন করেছিল? মানে কোন ঐতিহাসিক বলেছিল নাকি হরপ্পা সভ্যতা আর্যদের আগমনের জন্য ধ্বংস হয়েছিল? এটি কে বলেছিল? দেখ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে মার্টিমার হুইলার। তারপরে দেখো বলেছে আমরা প্রত্যেকে জানি গান্ধী আরউইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে হয়েছিল, গান্ধীজি ও লর্ড আরউইনের মধ্যে। দ্বিতীয় গোলটেবিল বইটাকে, প্রথম গোলটেবিল বইটা 1930, দ্বিতীয় 31, তৃতীয় হয়েছিল 32। আবার 1932 সালে কী হয়েছিল? পুনা চুক্তি, গান্ধীজি ও ডক্টর BR আম্বেদকরের মধ্যে। তাহলে বলো, এবার বলেই বলো, আমি সবই বলে দিলাম, তাহলে কি হয়ে যাবে এটা? 5-এর বি হবে না, আইন অমান্য আন্দোলন। তারপরে দেখো 6 নম্বর, মহেঞ্জোদারো থেকে পাওয়া বিখ্যাত নর্তকী মূর্তি নিচের কোন প্রজাতির সঙ্গে সম্পর্কিত ছিল? বলো। দেখো অপশান এ, প্রোটো অস্ট্রালয়েড, প্রোটো অস্ট্রালয়েড। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, যে পুরুষ মেদ যজ্ঞের উল্লেখ সর্বপ্রথম কোথায় পাওয়া গিয়েছে? এটি কোথায় পাওয়া গেছে সর্বপ্রথম? হ্যাঁ, 7 নম্বরের অ্যান্সার কী হবে? অপশান বি না, শতপথ ব্রাহ্মণ, মনে আছে সেই। 8 নম্বর কি বলেছে, সাংখ্য দর্শনটি উত্থাপন করেছেন কে? সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন কে উত্থাপন করেছে? সাংখ্য দর্শন। দেখো সাংখ্য দর্শন আমরা প্রত্যেকে জানি কপিল। তারপর যে কি বলেছে 9 নম্বর, বিশুদ্ধি মগজ গ্রন্থটি কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? বিশুদ্ধি মগজ গ্রন্থটি কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত? 9-এর অপশান এ, হিনজান, হিনজান, হিনজান। 10 নম্বর দেখো আজকে, হ্যাঁ আমরা 10টাই করছি, বেশি করছি না। আর তোমাদের যদি সম্পূর্ণটা চাই, এখানে কতগুলো প্রশ্ন আছে আমি বলছি, 60টা মতো আছে। তোমাদের যদি সব কটা চাই তোমরা আমাকে বলবে, এটা আমি আলাদাভাবে তোমাদের জানাবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তাই আমি আর বড় করতে চাইছি না, তাই আমি ছোট করে, যেহেতু এটা জব আপডেট ক্লাস, এই জব আপডেট ক্লাসের ভিতরে যদি আমি এগুলো করিয়েও দিই না, তোমরা কেউই দেখবে না। তাই এটা যদি আলাদাভাবে দেখিয়ে দিই তাহলে হবে, তাই আমি 10টা মতো পড়লাম, বাদ বাকিগুলো চাই তোমরা আমায় জানাবে, আমি অবশ্যই এর ভিডিও করে তোমাদের আমি অবশ্যই দেবো। ঠিক আছে, চলো দেখো 10 নম্বর প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমরা কমেন্টে আমায় জানাবে। ঋক বৈদিক যুগে পণি, ঠিক আছে দেখো পণি, পণ ঐশী, পণি বলতে কি বোঝায়? সেনাপতি, পুরোহিত, নাবিক না বণিক? তাহলে আজকে এখানেই আমাদের জব আপডেট ক্লাস শেষ করছি। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে, যদি দেখি যে খুব ভালো ভালো খবর আছে তবেই। ঠিক আছে, তাহলে টাটা সকলকে, থ্যাংক ইউ।